আসসালামু আলাইকুম। বিন্যাসের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আচ্ছা, আমি পড়ানো শুরু করি। আমাদের হচ্ছে পূজার আগে আজকেই লাস্ট ক্লাস। আপনাদের হচ্ছে পূজার জন্য এক সপ্তাহ বন্ধ থাকবে, অক্টোবরের 1 থেকে অক্টোবরের 7 তারিখ পর্যন্ত। এরপর আবার হচ্ছে আমাদের 7 তারিখের পর থেকে ক্লাস শুরু হবে। আজকে আমাদের বিন্যাসের প্রথম ক্লাসটা হবে পার্ট 1। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাল্লাহ খুব সহজ করে বুঝতে পারবেন। টাইপ 1 মাস্ট টু নো। টাইপ 1টা খুব ভালো মতো বোঝেন। আপনি যদি টাইপ 1 পারেন তাহলে টাইপ 2ও পারবেন। আচ্ছা, টাইপ 1 এর নামটা হচ্ছে একত্রে রেখে অবলিক পৃথক না রেখে অবলিক পাশাপাশি রেখে। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, খুব ইজি। আমরা যদি টাইপ 1 পারি আমরা টাইপ 2ও পারবো। আচ্ছা, টাইপ 1 এর নাম আমি বলছি কি একত্রে রেখে। যদি একত্রে রেখে বলে অথবা পৃথক না রেখে বলে অথবা যদি পাশাপাশি রেখে বলে, এই তিনটা টার্মের যে কোনো একটা টার্ম দিলে আমি অঙ্কটা করব টাইপ 1 এর সাহায্যে। একত্রে রাখা যা, পৃথক না রাখা মানে পৃথক রাখা তো মানে আলাদা, আর একত্রে রাখা মানে কি পৃথক না রাখা বা পাশাপাশি রাখা, তিনটা দ্বারা আমরা একই কথা বুঝবো। আচ্ছা, তাহলে প্রশ্নে একত্রে রাখা, পৃথক না রাখা বা পাশাপাশি রেখে যদি বলে আমরা টাইপ 1 এর সাহায্যে ম্যাথটা করব। টাইপ 1 এ আমার জানতে হবে স্বরবর্ণগুলো কারা। স্বরবর্ণ হচ্ছে আমার 5টা। কে কে? এ, ই, আই, ও, ইউ। তাহলে আমরা শুধু জানলাম কি স্বরবর্ণ হচ্ছে আমাদের 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ। আচ্ছা, তাহলে আমরা একটু ম্যাথ করি। 1 নম্বর ম্যাথটা সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। 1 নম্বর ম্যাথে কি বলছে? 1 নম্বর ম্যাথে বলছে সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তাদের সংখ্যা নির্ণয় করুন। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা দেখেন। টাইপ 1 এর যখনই কোনো ম্যাথ আসবে বসে কি সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তাদের সংখ্যা নির্ণয় করুন। আচ্ছা, প্রথমে আসেন সায়েন্সে কি বলছে? স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বসে। আচ্ছা, স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বসে। তাহলে আমরা স্টেপ 1 এ এসে কি করবো? স্বরবর্ণগুলোকে একত্রে রাখবো। আচ্ছা, এই জায়গায় স্বরবর্ণ আছে কে কে? আমরা জানি স্বরবর্ণ হচ্ছে 5টা। কে কে? এ, ই, আই, ও, ইউ। তাহলে এখানে স্বরবর্ণ আছে কে কে? আই, ই, ই। এই 3টা স্বরবর্ণ আছে, তাই না? তাহলে আমার স্বরবর্ণ আছে কয়টা? 3টা। আচ্ছা, তাহলে প্রথমে স্টেপ 1 এ আমি করব যারা একত্রে রাখতে বসে। কারা একত্রে রাখতে বসে? স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বসে। স্বরবর্ণগুলোকে একত্রে। আচ্ছা, স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বসে। তাহলে আমার স্বরবর্ণ আছে কয়টা? 3টা। তাহলে এই 3টা স্বরবর্ণ কি কি? আই, ই, ই। এই 3টা স্বরবর্ণকে নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল। এই 3টা স্বরবর্ণকে নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল। এরপর আমরা জানি কি যদি কোনো কিছু একাধিকবার থাকে, দেখে একাধিকবার আছে কি? ই, 2টা ই আছে। তাহলে যতগুলা একাধিকবার থাকবে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তাহলে আমি স্টেপ 1 এ কি করব? প্রশ্নে যা বলছে, প্রশ্নে কি বলছে? স্বরবর্ণগুলোর একত্রে। তাহলে স্বরবর্ণগুলোর প্রথমে একটু নিজেদের ভিতর সাজান। স্বরবর্ণগুলোকে একত্রে বলছে, তাহলে আমি প্রথমে কি করব? যেই কয়টা স্বরবর্ণ আছে এই স্বরবর্ণগুলোর একটু নিজেদের ভিতর সাজাবো। তাহলে আমার স্বরবর্ণ আছে কয়টা? আই, ই, ই, 3টা। তাহলে এই 3টা স্বরবর্ণকে আমি নিজেদের ভিতর কিভাবে সাজাতে পারি? 3টা সাজাতে পারি 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। যেহেতু 2টা ই আছে এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা দেবো ভাগ। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তাহলে টাইপ 1 এর ম্যাথের প্রথম কোশ্চেন মানে প্রথম সিস্টেম হচ্ছে যারে একত্রে বলবে বা পৃথক না রেখে বলবে বা পাশাপাশি রাখবে তারে প্রথমে ফাইন্ড আউট করেন। প্রশ্ন দিয়ে করলাম, করার পর এবার প্রথমে তাদেরকে নিজেদের ভিতর সাজাইলাম। তাহলে স্বরবর্ণ আছে 3টাকে নিজেদের ভিতর সাজাইলে কিভাবে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে স্টেপ 1 শেষ। এবার আসেন স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে এখন পুরো প্রশ্নটা কি? সায়েন্স। আচ্ছা, এই সায়েন্স শব্দটা নিয়ে এবার আমি কাজ করব। আচ্ছা, কাজ করার সময় আমার কন্ডিশনটা কি?
স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে, স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে। তাহলে স্বরবর্ণ আছে কে কে? আই ই ই, এই তিনটা স্বরবর্ণের আমি একত্রে রাখবো। তার মানে এই তিনটা স্বরবর্ণরে আমি সমান সমান ধরবো একটা। এই তিনটারে আমরা একত্রে, মানে আমরা অনেক সময় বলি না যে তোমরা একত্রে 5 জন কিন্তু এক ভাগ, তার মানে কি 5 জন মিললে হচ্ছে এক। তাহলে আমি যেহেতু স্বরবর্ণগুলোর একত্রে বলতেছি, তাহলে আমার যেই কয়টা স্বরবর্ণ আছে সবগুলোর আমি ধরবো 1 ইউনিট, এক ধরবো। তাহলে আমার যেহেতু তিনটা স্বরবর্ণ আছে, তিনটা স্বরবর্ণের আমি ধরছি কত? এক। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমার এইবার টোটাল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। 1 2 3, 1 2 3 4 5 6 7, এই 1 2 3 4, এই চারটা। আর টোটাল তিনটা স্বরবর্ণের আমি ধরতেছি কি? একটা। তাহলে স্বরবর্ণগুলোর যদি একত্রে কনসিডার করি তাহলে আছে কয়টা? একটা। আর বাকি আছে কয়টা? বাকি আছে কয়টা? চারটা। তাইলে মোট আছে কয়টা? এক আর 4 মিলে কয়টা? 5টা। সবাই একটু বুঝছেন? আমি বলছি কি স্বরবর্ণগুলোকে একত্রে, তাহলে স্বরবর্ণ আছে আমার এই জায়গায় তিনটার আমি ধরছি এক। আর বাকি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে টোটাল আছে কয়টা? 5টা। তাহলে এই 5টারে কতভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টোরিয়াল। এই 5টারে কতভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টোরিয়াল। এই 5টাকে কতভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এইবার আসেন এই জায়গায় আবার সি আছে 2বার, সি আছে 2বার। তাহলে সি যদি 2বার থাকে তাহলে যা একাধিকবার থাকবে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তার মানে কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা প্রথমে কি করলাম? স্বরবর্ণগুলোকে সাজালাম। স্বরবর্ণগুলোকে সাজিয়ে পেলাম কত? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু প্রশ্নে বসে স্বরবর্ণ নিয়ে কাজ করতে। এইবার স্টেপ 2তে কি করলাম? স্বরবর্ণগুলোর আমি একত্রে ধরলাম। যতগুলো স্বরবর্ণ আছে এগুলো সমান সমান হবে 1। তাহলে এগুলা বাদ দিলে বাকি থাকে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে স্বরবর্ণ হচ্ছে একটা, বাকি আছে 4টা, মোট কয়টা? 5টা। তাহলে এই 5টার নিজেদের ভিতর কত হবে সাজানো যায়? 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই জায়গায় আবার সি আছে 2বার, এজন্য নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এইবার আসেন স্টেপ 3। এইবার হচ্ছে স্টেপ 3। স্টেপ 3-র গল্প কি? আপনি স্বরবর্ণগুলোর নিজেদের ভিতর কতভাবে সাজাইছেন? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর স্বরবর্ণগুলোর একত্রে কনসিডার করে কতভাবে সাজাইছেন? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন ক্যালকুলেট করেন 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 × 2 × 3। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 × 2। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 × 2 × 3 × 4 × 5। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 × 2। তাহলে এই দুই কাটা যায়, এই দুই কাটা যায়। তাহলে 3 4 12, 5 60। এই জায়গায় আসে কত? 3। দ্যাট মিনস কত? 180। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে এই ধরনের কোশ্চেন আসলে কি আমরা পারবো? আমি আরো একটা ম্যাথ করাবো, পুরো ক্লিয়ার হয়ে যাবেন। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 1 ডান। আপনি যদি টাইপ 1 বোঝেন, টাইপ 2 ও শেষ। টাইপ 1 যদি বোঝেন তাহলে টাইপ 2 ও শেষ। সবাই একটু ফিডব্যাক দেন তো। এক্সাম্পল 1টা কি বুঝছেন নাকি? আচ্ছা, 1 যদি বুঝে থাকেন, এবার আসেন 3। আমি 3টা যদি বুঝাতে পারি তাহলে টাইপ 2 একদম ইজি। আপনি টাইপ 1 পারলে টাইপ 2ও পারবেন। এবার আসেন 3। আচ্ছা, মনে করেন আপনাকে প্রশ্ন এরকম দিছে, প্যারালাল শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় তা বের করুন। নর্মাল প্রিলির কোশ্চেন, প্যারালাল শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় তা বের করুন। আচ্ছা, তাহলে প্রথমে বলছে কি প্যারালাল শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় তা বের করুন।
আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি শিখছিলাম যে প্রিলির ক্লাসে আমরা শিখছিলাম এই প্যারালাল। এখানে টোটাল বর্ণ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে 8টারে নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়? 8 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই পর্যন্ত গল্প বুঝলাম। 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। আচ্ছা, 8টারে নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়? 8 ফ্যাক্টোরিয়াল। এইবার আবার আমাকে দেখতে হবে কি এখানে কোনটা কয়বার আছে। এ আছে 2 বার, এল আছে 3 বার। তাহলে আমার এ আছে 2 বার, এল আছে 3 বার। আচ্ছা, তাহলে আমি শিখছি কি যা একাধিকবার থাকবে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তাহলে এ যেহেতু 2 বার আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ, এল যেহেতু 3 বার আছে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তাহলে আপনারা যদি প্রিলিড টাইপের কোশ্চেন দেয় যে প্যারালাল শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় তা বের করুন, তাহলে কি আমার প্যারালালের টোটাল ডিজিট আছে কয়টা? 8টা। তাহলে 8টা নিলাম। এই জায়গায় এ আছে কয়বার? 2 বার, এল আছে কয়বার? 3 বার। তাহলে একটু ক্যালকুলেট করি। 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8। আর 2 মানে কি 1 × 2, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2 × 3। 2 আর 3 কাটা, 2 আর 3 কাটা, 2 দিয়ে কাটলে 2। 5 6 30, 210, 420। 420 এর যদি 8 দ্বারা গুণ করি তাহলে আসবে 3360। 3360। তাহলে আপনারা যদি বলা হয় প্যারালাল শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় এটা বের করুন, আমরা এটা বের করতে পারবো। আচ্ছা, এইবার আসেন প্রশ্ন দিছে প্যারালাল শব্দটির স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করুন। আচ্ছা, আমরা প্রথম অংশটা করে ফেললাম। প্রথম অংশটা কি ছিল? প্যারালাল শব্দটির কোনো কন্ডিশন দেয় নাই, সাজাইতে বলছে, সাজাইছি। আচ্ছা, এইবার বলছে এই প্যারালাল শব্দটির স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে বর্ণগুলোকে পৃথক না রেখে। আচ্ছা, আমরা কি শিখছিলাম ভাইয়া? যদি একত্রে বলে, পৃথক না রেখে বলে, পাশাপাশি রাখে, তাহলে আমরা করব কি টাইপ 1 এর সাহায্যে। আচ্ছা, টাইপ 1 এ জানি আমরা কি শিখছিলাম? স্টেপ 1 এ আমরা শিখছিলাম যা প্রশ্নে বলবে। প্রশ্নে কি বলছে? স্বরবর্ণ। তাহলে প্রশ্নে যে তোমার স্বরবর্ণ বলছে, প্রথমে আমরা একটু স্বরবর্ণগুলোর নিজেদের মধ্যে সাজাবো। তাহলে এই যে প্রথমে আমরা একটু ফাইন্ড আউট করি তো স্বরবর্ণ আছে কে কে? এ আর হচ্ছে ই। তাহলে আমার স্বরবর্ণ আছে কয়টা? 3টা। স্বরবর্ণ আছে কয়টা? 3টা। এই 3টারে, এই স্বরবর্ণ 3টারে যদি আমি নিজেদের ভিতর সাজাই তাহলে কতভাবে সাজাইতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল। স্বরবর্ণ 3টারে কতভাবে সাজাতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল। স্বরবর্ণগুলো কি কি আছে? এ এ ই। তার মানে এ আছে কয়টা? 2টা। এ আছে কয়টা? 2টা। তারপর জানি গল্প ছিল কি যা হচ্ছে একাধিকবার থাকবে, যেহেতু 2টা আছে তাহলে কি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তাহলে স্বরবর্ণগুলোর নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের স্টেপ 1 কি হয়েছে? আমাদের কি স্টেপ 1 হয়েছে? তাহলে স্টেপ 1 এর গল্প কি এখানে যা বলবে তারে নিয়ে প্রথমে কাজ করব। আচ্ছা, এবার আসেন স্টেপ 2। স্টেপ 2 তে বলছে কি স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে। আচ্ছা, স্বরবর্ণগুলো যদি পৃথক না রাখি তাহলে প্যারালাল। তাহলে এই জায়গায় আমার স্বরবর্ণ আছে কে কে? এইটা, এইটা, এইটা। এই 3টারে পৃথক না রাখা মানে কি? 3টারে আমি ধরবো হরিহর আত্মা, মানে এরা এক। মানে এরা এমন আত্মার দোস্ত যে এদেরকে আমরা একজন কাউন্ট করি। যে তোমাকে 3জন দরকার নাই, তোমরা তো একই টাইপের লোক, একই ধরনের চিন্তা ভাবনা করো, তাহলে তোমরা 3জন মানে হচ্ছে একজন। মানে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলে থাকে না যে 3জন বা 4জন একই রকম হরিহর আত্মা আমরা বলি, তাদের তাহলে কি তোকে সব থাকার দরকার নেই, একজন থাকলে যথেষ্ট। তার মানে স্বরবর্ণ যারা পৃথক না রেখে বলবে, একত্রে রাখবে বা পাশাপাশি রাখবে বলবে, তাহলে আমি ধরবো যতগুলো আছে সবাই সমান হচ্ছে 1। তাহলে এই স্বরবর্ণ গুলোরে পৃথক না রেখে আমি ধরলাম কয়জন? 1। তাহলে আর বাকি থাকবে কয়জন? এইটা বাদ দিলাম, এইটা বাদ দিলাম, এইটা বাদ দিলাম। তাহলে বাকি আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে এই জায়গায় আছে কয়জন? 4জন। তাহলে মোট আছে কয়জন? 5জন। তাহলে এই 5জন যদি সাজাতে চাই কতভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টোরিয়াল। এই 5জনকে যদি সাজাতে চাই তাহলে কতভাবে সাজানো যাবে? 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে সরি ভাইয়া, প্যারালাল এই জায়গায় তোমার 6টা, 1 2 3 4 5টা।
একটু মিস্টেক হয়ে গেছে 5, দ্যাট মিনস হচ্ছে 6 জন। আচ্ছা তাহলে 6 জনের নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়? 6 ফ্যাক্টোরিয়াল। সবাইকে আমরা এই পর্যন্ত বুঝছি 1 2 3 4 5টা, বাকি থাকে 5টা, আর এই সর্বর্ণ 3টা মিলে হচ্ছে একটা, সর্বর্ণ 3টা মিলে হচ্ছে একটা, আর বাকি থাকে হচ্ছে 5টা, তাহলে মোট করা 6টা। এই 6টার নিজেদের ভিতর কতভাবে সাজানো যাবে? 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এইবার আমরা কি কি করছি? পি আর এল এল এল, পি আর এল এল এল, এই জায়গায় একাধিক আছে কোনটা? এল। এল আছে কয়বার? 3 বার। তাহলে আমরা বলছি কি নিচে আমরা কি করব, যেটা হচ্ছে একাধিকবার আছে, যতবার আছে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তাহলে স্টেপ 2 তে আমরা পাইলাম কি 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। কেন 3 ফ্যাক্টোরিয়াল? যেহেতু এল আছে 3টা, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আমরা কি এই পর্যন্ত বুঝছি? আমরা কি এই পর্যন্ত বুঝছি? আচ্ছা এবার সেটা স্টেপ 3 তে আমরা কি শিখছি? স্টেপ 3 তে আমরা শিখছি এই যে দুইটা যা বাইর করলাম স্টেপ 1 আর স্টেপ 2, এই দুইটা ভ্যালুরে গুণ করে দেবো, মানে টোটাল সাজানো, টোটাল সাজানো। তাহলে কি পাইলাম? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 ইন্টু 2 ইন্টু 3, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3, 2 2 কাটা, 3 3 কাটা যায়, 2 2 কাটা, তাহলে কি 4 5 20, 120, আর এখানে আসে কত? 3, দ্যাট মিনস কত? 360। তাহলে আপনারা যদি প্রশ্ন দেয় প্যারালাল শব্দটি সবগুণ বর্ণ একত্রে নিয়ে কত প্রকার সাজানো যায়, তখন অ্যান্সার হচ্ছে 3360। আবার যদি কোশ্চেনটা সাথে আবার এরকম অ্যাড করে দেয় সর্বর্ণগুলোকে পৃথক না রেখে বর্ণগুলোর কত প্রকার সাজানো যায়, তখন অ্যান্সার হচ্ছে 360। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে টাইপ 1 এমন 7টা ম্যাথ দেওয়া আছে, 7টা ম্যাথে সবাই একটু বাসায় করবেন, সবগুলো একই প্যাটার্ন। আর আপনি যদি টাইপ 1 বোঝেন, এখন আমরা টাইপ 2 করব। টাইপ 2 একদম ইজি। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 1 ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো, টাইপ 1 ডান। আচ্ছা এবার আসেন টাইপ 2। এটাও মাস্ট না। টাইপ 2 এর নাম হচ্ছে একত্রে না রেখে, অবলিক পাশাপাশি না রেখে আচ্ছা টাইপ 1 এ যা ছিল টাইপ 2 হচ্ছে তার উল্টা। টাইপ 1 এ ছিল কি একত্রে রেখে, তাই না? আর এইবারের আলোচনার বিষয় হচ্ছে একত্রে না রেখে, একত্রে না রেখে, পাশাপাশি না রেখে, একত্রে না রাখা আর পৃথক রাখা কি এক কথা না?
একটু বাংলা ভাষাটা আমরা বুঝি। একত্রে না রাখা আর পৃথক রাখা কি একই কথা না? একত্রে না রাখা আর পৃথক রাখা কি একই কথা? তার মানে আপনাকে টাইপ 2 বলতে পারে একত্রে না রেখে, কিংবা বলতে পারে পৃথক রেখে, কিংবা বলতে পারে পাশাপাশি না রেখে। ঠিক আছে? তাহলে প্রশ্নে যদি একত্রে না রেখে বলে, কিংবা যদি পৃথক রেখে বলে, কিংবা যদি পাশাপাশি না রেখে বলে, তাহলে আমরা ম্যাথটা করব টাইপ 2 এর সাহায্যে। আচ্ছা, কিভাবে করব? সবাই একটা ম্যাথ দেখেন, তাহলে এই বিষয়টা পারবেন। আমি ইতিমধ্যে একটা ম্যাথ করাইছি, 3 নম্বর ম্যাথটা যদি বুঝে থাকেন টাইপ 2 শেষ। কিভাবে আমরা একটু বুঝি। অঙ্ক নম্বর 1, বলছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ট্রাইঅ্যাঙ্গেল শব্দটির অক্ষরগুলো কত সংখ্যক উপায়ে সাজানো যায়? স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে। আচ্ছা ভাইয়া, আমরা যদি এই পাশাপাশি না রেখে এই কথাটা যদি না বলতো, মনে করেন টাইপ 1 এর মতো যদি হইতো, তাহলে বলতো কি স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে ট্রায়াঙ্গেল শব্দটিকে কতভাবে সাজানো যায়। তখন আমরা কি শিখছিলাম? খুব মনোযোগ সহকারে দেখেন। যেহেতু স্বরবর্ণ বলছে, তাহলে আমাদের স্টেপ 1 ছিল কি? স্টেপ 1 ছিল এই প্রশ্নের স্বরবর্ণগুলোকে ফাইন্ড আউট করে। এখানে স্বরবর্ণ কে কে আছে? আই আছে, এ আছে, ই আছে। তাহলে আমার স্বরবর্ণগুলো কি কি আছে? আই, এ, ই। তাহলে আই, এ, ই এই 3টা স্বরবর্ণরে নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। এখানে কোনো কিছু কি রিপিট আছে? কোনো কিছু তো রিপিট নাই। তাহলে আমি স্বরবর্ণগুলোকে যদি নিজেদের ভিতর সাজাই, তখন হবে কি 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, খুব ভালো কথা। তারপর জানি আমরা কি করছিলাম স্টেপ 2-তে? স্টেপ 2-তে করছিলাম যেহেতু স্বরবর্ণগুলো আমি কিন্তু পাশাপাশি নাই, না কথাটা বাদ দিয়ে করাচ্ছি, মানে টাইপ 1 যদি হইতো তাহলে কি করতাম? প্রথমে স্বরবর্ণগুলোরে নিজেদের ভিতর সাজাইতাম। তারপর কি স্বরবর্ণগুলোরে যেহেতু পাশাপাশি বলছে, বর্ণগুলোকে পাশাপাশি বা একত্রে বা পৃথক না রেখে এগুলো যদি বলে, তখন আমরা কি করছিলাম জানি? এই যে স্বরবর্ণ ছিল, কি ছিল? ট্রাইঅ্যাঙ্গেল। এই যে স্বরবর্ণ কয়টা? 3টা। কি কি? আই, এ, ই। এই 3টারে আমি একটা ইউনিট ধরছি, এই 3টারে আমি একটা ধরছি। তাহলে স্বরবর্ণ 3টারে যদি একত্রে ধরি, তখন স্বরবর্ণ ছিল কয়টা? একটা। আর বাকি আছে কয়টা? বাকি আছে হলো, এটা যদি বাদ দেই তাহলে বাকি আছে কয়টা? 1, 2, 3, 4, 5টা। তাহলে বাকি আছে 5টা, মোট আছে কয়টা? 6টা। এই 6টারে নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়? 6 ফ্যাক্টোরিয়াল ভাবে। এই 6টারে নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়? 6 ফ্যাক্টোরিয়াল ভাবে। আচ্ছা, এই 6টারে কতভাবে নিজেদের ভিতর সাজানো যায়? 6 ফ্যাক্টোরিয়াল ভাবে। এই জায়গায় TRNGL কোনো কিছু কি একাধিকবার আছে? TRNGL কোনো কিছু একাধিকবার নাই, তারপরে নিচে কোনো কিছু ভাগ হবে না। তাহলে কত হবে নিজেদের ভিতর সাজানো যায় এদেরকে? 6 ফ্যাক্টোরিয়াল। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, তারপর আমরা স্টেপ 3-তে কি করছিলাম? স্টেপ 3-তে করছিলাম কি স্বরবর্ণগুলোকে নিজেদের ভিতর যতভাবে সাজানো যায় আর স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে যতভাবে সাজানো যায় 2 সাজানোর আমরা গুণ করছিলাম। তাহলে কি আমাদের স্টেপ 3 হয়ে গেছিল। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত টাইপ 1 এর ম্যাথ দিলে করতাম, তাই না? এই পর্যন্ত দিলে। তাহলে এই যে এইটা বাইর করছে, এটা বাইর করছে কি? স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে ট্রায়াঙ্গেলকে সাজানো আমরা এতভাবে সাজাইতে পারি, তাই তো? কিন্তু আপনার প্রশ্ন দিছে কি স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে সাজাতে বলতে, তখন আপনাকে আরো একটা স্টেপ অতিরিক্ত করতে হবে। সেটা হচ্ছে স্টেপ 4। আপনি এই পুরা ট্রায়াঙ্গেল TRIANGLE এই পুরা ট্রায়াঙ্গেলটারে কতভাবে নিজেদের ভিতর সাজাইতে পারেন? এই যে মোট ডিজিট আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে মোট কতভাবে নিজেদের ভিতর সাজাতে পারি? 8 ফ্যাক্টোরিয়াল। কতভাবে নিজেদের ভিতর সাজাতে পারি? 8 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটাকে দেখি তো কোনো কিছু কি রিপিট আছে কিনা। এই রিপিটটা অনেক সময় এরকম করে চোখে পড়ে না, আপনি এভাবে লিখেন TRIANGLE। না, কোনো কিছু রিপিট নাই। তাহলে আমি এই ট্রায়াঙ্গেল শব্দটারে নিজেদের ভিতর কতভাবে সাজাতে পারি? 8 ফ্যাক্টোরিয়াল ভাবে। আচ্ছা, সবাই একটু বিষয়টা বুঝেন।
আমাদের এই পর্যন্ত কি স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে যদি সাজাই তাহলে আমরা 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, এইটা মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4320, এটা তো নিজেরা বের করতেই পারেন। আর 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এইটা। আচ্ছা, এখন ভাইয়া বিষয়টা বোঝেন, আপনারা যদি বলতাম স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে তাহলে আমি এইটা আমার অ্যান্সার, তাই না? আচ্ছা, যদি শুধু প্রশ্ন দিতাম ট্রায়াঙ্গেল শব্দটিকে নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়, তখন হচ্ছে এইটা আমার অ্যান্সার। এইবার বলছে ট্রায়াঙ্গেল শব্দটিকে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে যদি সাজাই তাহলে এইটা হচ্ছে পুরো সাজানোটা, পুরো সাজানো হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে পাশাপাশি রেখে সাজানো। এটা হচ্ছে পুরো সাজানো, এটা হচ্ছে পাশাপাশি রেখে সাজানো। তাহলে আমি এই পুরো সাজানোটা থেকে যদি পাশাপাশি রেখে সাজানোটারে বিয়োগ করি, এটা হচ্ছে পুরো সাজানো আর এটা হচ্ছে পাশাপাশি রেখে সাজানো। স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো। তাহলে আমি যদি টোটাল সাজানো থেকে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানোটাকে বিয়োগ করি, বিয়োগ করলে যা পাবো তাই হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে সাজানোর সংখ্যা। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে আমরা কি করলাম খেয়াল করেন, আমরা টাইপ 1 এর অঙ্ক নাম্বার 1 অনুসারে এইটা করছি। টাইপ 1 এর অঙ্ক নাম্বার 1 অনুসারে এটা মানে কি স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজাইছি। আচ্ছা, টাইপ 1 এ আরেকটা ম্যাথ করাইছিলাম অঙ্ক নাম্বার 3, যে প্যারালাল শব্দটাকে যদি নিজেদের ভিতর সাজাই তাহলে আপনারা এখন ট্রায়াঙ্গেলকে যদি নিজেদের ভিতর সাজাই তাহলে এটা সাজাইতে পারি। যখনই আপনারা বলবে পাশাপাশি না রেখে বা একত্রে না রেখে বা পৃথক রেখে, তখন আপনাকে যেটা করতে হবে টাইপ 1 এর মতো করে প্রথমে পাশাপাশি রেখে সাজাবেন, সাজাইছেন, তারপর পুরোটারে নিজেদের ভিতর সাজাবেন, সাজাইছেন। এইবার পুরো সাজানোর সংখ্যা থেকে পাশাপাশি রেখে সাজানোর সংখ্যাটা বিয়োগ করবেন, বিয়োগ করলে যা পাবেন তাই হচ্ছে পাশাপাশি না রেখে সাজানোর সংখ্যা। তাহলে আমি যদি টাইপ 1 পারি তাহলে কি আমি টাইপ 2 ও পারবো না? তাহলে টাইপ 2 তে আপনাদের মোট 2টা ম্যাথ দেওয়া আছে, 2টা ম্যাথই সবাই করবেন। কথা কি বুঝাইতে পারছি? তাহলে সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 2 ডান, এর থেকে গিয়ে সহজ করে বোঝানো সম্ভব? টাইপ 2 ডান, একটু ফিডব্যাক দেন। এখন আমরা টাইপ 3 পড়বো। আচ্ছা, আমি একটু ছুটির বিষয়টা বলি। আপনাদের হচ্ছে অক্টোবরের 1 থেকে অক্টোবরের 7 তারিখ পর্যন্ত ছুটি। অক্টোবরের 1 থেকে অক্টোবরের 7, যেহেতু আমাদের পরীক্ষার কোনো আপডেট আমরা আর পাচ্ছি না, তারপর 41তম রিটার্নের রেজাল্টও আসে নাই, তাহলে আমরা আশা করতে পারি পরীক্ষা হয়তো বা কিছুদিন পিছাবে। এই কারণে আমরা একটু গতি আগের তুলনায় একটু স্লো করতেছি, কারণ আমি অনেক বেশি কিছু পড়াই ফেলছি। এখন শুধু আমি পড়াইলেই তো হবে না, আপনাদেরও তো সিলেবাস শেষ করতে হবে। কোনো কারণে যদি খোদা না করুক এর ভিতরে একটা সার্কুলার চলে আসে যে পরীক্ষা খুব দ্রুত, তাইলে আর 7 দিন বন্ধ আমরা দেবো না, তখন হয়তো বন্ধটা আমরা সংক্ষিপ্ত করব। কিন্তু আমি যতটুকু বুঝতেছি হয়তো একটু সময় আমরা পেতে পারি। আর আমাদের যেহেতু খুব বেশি কিছু বাকিও নাই, 7 দিনের একটা গ্যাপ আমি এই কারণে দিচ্ছি, যারা হচ্ছে আপনার হিন্দু ধর্মাবলম্বী তাদের তো অবশ্যই একটা বড় উৎসব পালন করবে। আর যারা হচ্ছে অন্য সম্প্রদায়ের, তারা এই গ্যাপটাতে যেখানে যেখানে আপনার গ্যাপ আছে এই গ্যাপটা কাভার করার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের হচ্ছে অক্টোবরের 1 থেকে 7 তারিখ পর্যন্ত বন্ধ। আমাদের বিন্যাসের আরো একটা ক্লাস লাগবে, সেই ক্লাসটা দিয়ে আমরা পূজার পর ক্লাস শুরু করব। আমি বিন্যাসটা শেষ করার পর উপপাদ্য পড়াবো এবং পরিমিতি আমি সবাই লাস্টে পড়াবো। আমি হচ্ছে বীজগণিত আর একটা লেস ইম্পর্টেন্ট অংশ আছে, কিন্তু ওখান থেকে এক সেট কোশ্চেন হয়, ওইটা সহজ। পরিমিতি অনেক বড়, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ঘনজ্যামিতি, এবং এখানে অনেক ডিপে যাওয়ার সুযোগ আছে। মানে প্রশ্ন কোনো কোনো সময় এক সেট হয়, কোনো কোনো সময় হয় না, আবার হইলে অনেক সময় চাইলে অনেক কঠিন কোশ্চেন করা যায়। সেই তুলনায় বীজগণিতে যেটা সেট 13, মানে আমাদের তো বাকি আছে কি সেট 11 উপপাদ্য, সেট 12 পরিমিতি, সেট 13 চন্দ্রাংশ, আমরা সেট 13টাকে করবো, কারণ ওগুলো যোজন বিয়োজন টিয়োজন পারলে সমীকরণ খুব ইজি, ওখান থেকে কমপক্ষে 5 মার্ক থাকে এবং ওইটা পাওয়া সম্ভব। একটু যদি ওইটাও বড় সিলেবাস, এই জন্য আমরা পরিমিতি সবাই লাস্টে পড়বো, এর আগে ওইটা করবো। কথা বলছেন? আর আমরা ইনশাল্লাহ যা পড়ছি এগুলো মোটামুটি মোর দ্যান এনাফ। সবাই এই বন্ধে একটু গ্যাপগুলা কভার করার চেষ্টা করবেন। কথা কি বুঝাইতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন। এখন আমরা বরাবর টাইপ 3। আচ্ছা, এবার আসেন টাইপ 3। টাইপ 3 অঙ্ক নাম্বার 3, এটা খুব ইন্টারেস্টিং ম্যাথ, একটু সবাই দেখেন।
এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। তিন নম্বরটা পারলে বাকিগুলো পারবেন। বলছে কি ব্যঞ্জন বর্ণগুলো কেবল বীজের স্থানে রেখে, ব্যঞ্জন বর্ণগুলো সবসময় যে পোস্টে স্বরবর্ণ দিবে বিষয়টা এরকম না, ব্যঞ্জন বর্ণ দিতে পারে। ব্যঞ্জন বর্ণগুলো কেবল বীজের স্থানে রেখে ইকুয়েশন শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যাবে। ব্যঞ্জন বর্ণগুলোকে কেবল বীজের স্থানে রেখে ইকুয়েশন শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যাবে। আচ্ছা, আপনারা বলছে কি ইকুয়েশন, আচ্ছা কন্ডিশন দিছে কি ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, তাহলে প্রথমে আসেন, আমাদের এখানে ব্যঞ্জন বর্ণ আছে কে কে? আমরা জানি কি স্বরবর্ণ হচ্ছে কে কে? এ, ই, আই, ও, ইউ। যেহেতু আমরা স্বরবর্ণ দিয়ে বেশি ইউজ টু, এই কারণে আপনি প্রথমে একটু স্বরবর্ণগুলোর যদি ফাইন্ড আউট করেন, ই হচ্ছে স্বরবর্ণ, তারপর হচ্ছে ইউ স্বরবর্ণ, এ হচ্ছে স্বরবর্ণ, আই হচ্ছে স্বরবর্ণ, ও হচ্ছে স্বরবর্ণ। তাহলে আমার এই জায়গায় ব্যঞ্জন বর্ণ কে কে? ব্যঞ্জন বর্ণ হচ্ছে কিউ, টি, এন। তাহলে বলছে কি ব্যঞ্জন বর্ণগুলোকে কেবল বীজের স্থানে রেখে ইকুয়েশন শব্দটি। তাহলে আমার ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমার 3টা। খুব ভালো কথা। আচ্ছা, এবার আসেন স্টেপ 1। আমরা যেহেতু স্বরবর্ণ দিয়ে ম্যাথ করতে বেশি ইউজ টু, এই কারণে আমি একটু স্বরবর্ণটার নিচে দাগ দিছি, কারণ আপনারা ব্যঞ্জন বর্ণ খুঁজে বের করতে গেলে মিস্টেক করে ফেলতে পারেন, যেহেতু আমরা একটু বেশি ইউজ টু হচ্ছে ইয়ে নিয়ে কাজ করতে। আচ্ছা, আমি প্রথমে ম্যাথের বেসিকটা বুঝিয়ে দিতেছি, তারপর কিভাবে লিখবেন যেহেতু সলিউশন দেন আমি লেখাটা লিখে দেবো। তাহলে ব্যঞ্জন বর্ণগুলোকে কেবল বীজের স্থানে রেখে, আচ্ছা তাহলে আমার বইলা দিছে কন্ডিশন কি ব্যঞ্জন বর্ণগুলোরে কেবল বীজের স্থানে রাখতে। তার মানে কি বীজের স্থান মানে কি? কোন স্থান জোর, কোন স্থান বিজোড়। তাহলে আমার প্রথমে জোর বিজোড়ের খেলাটা বের করতে হবে। কিভাবে বের করব? এখানে টোটাল আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে যেহেতু 8টা আছে, তাহলে আমার ঘর হবে কয়টা? 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এই জায়গায় আমি সবাই একটু দেখেন, আমি লেখাটা লিখে দিচ্ছি। 8টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, বলছে কি ব্যঞ্জন বর্ণগুলো কেবল বীজের স্থানে রাখতে। তাহলে আমরা একটু বীজের স্থানগুলো ফাইন্ড আউট করি তো। 1 2 3 4 5 6 7 8, এই 8টা ঘর। তাহলে এই 8টা ঘরের মধ্যে আমার বীজের স্থান কোনটা কোনটা? 1 3 5 7। আমার বীজের স্থানগুলো কি এগুলো না? বীজর 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 বীজর। তাহলে আমার বীজের স্থান আছে কয়টা ভাইয়া? 4টা। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তাহলে আমার বীজের স্থান আছে কয়টা? 4টা। তাহলে আমার বীজের স্থান 4টা মানে কি আমার ঘর আছে কয়টা? 4টা। ঘর আছে কয়টা? 4টা। আচ্ছা, ঘর আছে কয়টা? 4টা। আচ্ছা, বলছে ব্যঞ্জন বর্ণগুলোর কেবল বীজের স্থানে রাখতে। তাহলে আমার ঘর আছে 4টা আর ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 3টা। তাহলে ব্যঞ্জন বর্ণ যেহেতু 3টা, তাহলে আমি ধরলাম লোক আছে 3টা। তাহলে আমার ঘর আছে 4টা, মানে বীজের স্থান আছে কয়টা? 4টা। আর ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 3টা। তাহলে আমরা এনপিআর এর সূত্র জানি কি? এনপিআর এর সূত্র জানি কি? এন হচ্ছে আমার ইনপুট, আর হচ্ছে আমার আউটপুট। আরো সহজ করে যদি বলি, ইনপুট আর আউটপুটের ভিতর ইনপুট হচ্ছে বড়, আউটপুট হচ্ছে ছোট। তাহলে ঘর যেহেতু 4টা, লোক যেহেতু 3টা, তাহলে আমার ইনপুট হচ্ছে 4 আর আউটপুট হচ্ছে আমার 3। তাহলে আমার এই 4টা ঘরে 3টা ব্যঞ্জন বর্ণকে সাজানোর উপায় কি? 4p3। সবাই কি আমার কথা বুঝছে? 4p3 ক্লিয়ার? তাহলে আপনার গল্পটা কি? আমরা পিলির ক্লাসে শিখছি কি এনপিআর এর এন হচ্ছে ইনপুট, আর হচ্ছে আউটপুট। আর তখন যে আবার শিখছি কি এন এর মান আর এর সমান হবে অথবা আর থেকে বড় হবে, মানে ইনপুট আউটপুটের থেকে কোনোদিন ছোট হইতে পারবে না। তাহলে ঘর যেহেতু 4টা, লোক যেহেতু 3টা, যদি কিছু না বুঝি তাহলে বড় কোনটা 4, ছোট কোনটা 3। তাহলে আমার ইনপুট হচ্ছে 4 আর আউটপুট হচ্ছে আমার 3। তাহলে সূত্র কি? এনপিআর। তাহলে ব্যঞ্জন বর্ণ 4টা ঘরে 3টা লোককে সাজানোর উপায় কি? 4p3। এটার গল্প শেষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার ব্যঞ্জন বর্ণগুলোর আমি বীজের স্থানে সাজায় ফেলছি। তাহলে ব্যঞ্জন বর্ণগুলোর বীজের স্থানে সাজালেই তো আমার খেলা শেষ না, এখনো তো খেলা বাকি আছে। বাকি আছে কি? আমি এই 3টা ব্যঞ্জন বর্ণরে সাজায় ফেলছি। তাহলে বাকি আছে কি? 1 2 3 4 5টা। এই 5টা স্বরবর্ণ, এই 5টা স্বরবর্ণকে আবার নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টরিয়াল। এই যে 5টা স্বরবর্ণ, আমার ব্যঞ্জন বর্ণের গল্প শেষ।
ব্যঞ্জনবর্ণের বাদ দেন, ব্যঞ্জনবর্ণের গল্প শেষ। তাহলে আমার এখন আর বাকি আছে কি এই 5টার গল্প শেষ। তাহলে আমার এখন আর বাকি আছে কি 5টা স্বরবর্ণ, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা স্বরবর্ণের নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টরিয়াল। এই জায়গায় কোনো কিছু কি রিপিট আছে? ই ইউ এ আই ও, কোনো কিছু রিপিট নাই। যেহেতু কোনো কিছু রিপিট নাই, তাহলে কতভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টরিয়াল ভাবে। তাহলে আমি ব্যঞ্জনবর্ণগুলোর সাজাইলাম কতভাবে? 4p3। আর স্বরবর্ণগুলোর সাজাইলাম কতভাবে? 5 ফ্যাক্টরিয়াল। তাহলে পরবর্তী স্টেপ 3 মানে চূড়ান্ত সাজানোটা কি? ব্যঞ্জনবর্ণের সাজানোর উপায় ইন্টু স্বরবর্ণকে সাজানোর উপায়। কথা কি সবাই বুঝাইতে পারছি? এরপরের গল্প তো খুবই সোজা, স্টেপ 3 তো খুবই সোজা। স্টেপ 1 এ পাইছি 4p3, স্টেপ 2 তে পাইছি 5 ফ্যাক্টরিয়াল। আর তাহলে স্টেপ 3 কি? ব্যঞ্জনবর্ণকে সাজানোর উপায় ইন্টু স্বরবর্ণকে সাজানোর উপায়। এখন আপনি কিভাবে সাজাবেন? 4p3 মানে কি? এনপিআর। এনপিআর সূত্র কি ছিল? এনপিআর এর সূত্র হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। দ্যাট মিন্স হচ্ছে n মানে হচ্ছে ইনপুট, আর n থেকে r বিয়োগ করা মানে হচ্ছে কি? ইনপুট থেকে আউটপুট বিয়োগ। মানে সহজে যদি মনে রাখেন, উপরে হবে ইনপুট ফ্যাক্টরিয়াল, নিচে হবে ইনপুট মাইনাস আউটপুট ফ্যাক্টরিয়াল। তাহলে 4p3 এটা সাজানোটা একটু দেখিয়ে দেই। 4p3 সাজানোটা একটু দেখিয়ে দেই। 4p3 তার মানে কি? ইনপুট ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই ইনপুট মাইনাস আউটপুট ফ্যাক্টরিয়াল, 4 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। তাহলে কি 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল। আর এখানে আছে কি 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে কি? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। আর 5 ফ্যাক্টরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120, আর 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24। তাহলে 24 এর সাথে 120 কে গুণ করলে আমার আসে কত? 2880। 2880। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। আমি এখন সমাধানটা কিভাবে লিখবেন সেটা লিখে দিচ্ছি। সবাই যদি বেসিকটা বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। সবাই যদি বেসিকটা বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। আর আমি একটু সমাধানটা করে দিচ্ছি। সলিউশনটা শিটে দেয়া নাই, সলিউশনটা কিভাবে লিখবেন আমি লিখে দিচ্ছি। এটার একটা স্ক্রিনশট দেন সবাই, এটার একটা স্ক্রিনশট নেন। এখন আমরা পড়বো টাইপ 4। আচ্ছা, টাইপ 4 পড়লে আজকের ক্লাস আমাদের শেষ হবে। আমি আরেকটু কাজ বলে দিচ্ছি। টাইপ 5 এটা হচ্ছে পিলির আলোচনা। টাইপ 5 হচ্ছে পিলির আলোচনা। সবাই টাইপ 5 হচ্ছে
নিজেরা করে নেবেন। টাইপ 5 হচ্ছে প্রিলির আলোচনা, সবাই টাইপ 5 নিজেরা করে নেবেন। আমি টাইপ 4টা করে দিচ্ছি, তার মানে আমাদের আজকে ক্লাস হয়ে গেলে আমাদের টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত শেষ। আগামী ক্লাসে আমরা 8 পর্যন্ত শেষ করব, তারপর আমরা অন্য চ্যাপ্টারে যাব। পরবর্তীতে বিন্যাস সমাবেশের উপর একটা এক্সট্রা ক্লাস হবে, একটা অথবা দুইটা, এটা আমরা সিলেবাস শেষ করার পর। ওটা একটু কঠিন আলোচনা। আচ্ছা, এবার আসেন টাইপ 4। একটু ফিডব্যাক দেখি তো কি অবস্থা। আচ্ছা, এবার আসেন টাইপ 4। আচ্ছা ভাই, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন কি বলছে। পারমুটেশন শব্দটি বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। ভাষাটা একটু বুঝি। টাইপ 4 বলা হয়েছে পারমিউটেশন, খুব ভালো কথা। স্বরবর্ণের অবস্থান, আচ্ছা প্রথমে যেহেতু স্বরবর্ণ বলছে, তাহলে আমরা একটু স্বরবর্ণগুলো ফাইন্ড আউট করি। এখানে স্বরবর্ণ আছে কি, এটা কিন্তু অনেক বড় ডিজিট, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। পি ব্যঞ্জনবর্ণ, ই স্বরবর্ণ, আর এম ইউ স্বরবর্ণ, টি এ স্বরবর্ণ, আই স্বরবর্ণ, ও স্বরবর্ণ। তাহলে প্রথম কাজ আমি স্বরবর্ণগুলোকে ফাইন্ড আউট করলাম। তাহলে দেখেন তো এই জায়গায় আমার স্বরবর্ণ আছে কি, একটা দুইটা, এগুলো দরকার নাই, এটা প্রয়োজনে মুছে দেই, দেখারই দরকার নাই। আচ্ছা, প্রথম কাজ আমরা প্রশ্নে শিখছি কি, যা বলবে সেটাকে ফার্স্টে ফাইন্ড আউট করবো। স্বরবর্ণ বলছে, তাহলে আমার স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কি করবো সেটা পরের গল্প। যেহেতু স্বরবর্ণ বলছে, তাহলে প্রথম কাজ কি, আমি স্বরবর্ণকে ফাইন্ড আউট করবো। তাহলে আমি স্বরবর্ণগুলো কি কি পাইলাম, স্বরবর্ণগুলো পাইলাম কি কি, ই, ইউ, এ, আই, ও, এই 5টা। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এই 5টাকে ফাইন্ড আউট করি। এইবার একটু বাংলা ভাষার প্রয়োগে আসেন। স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করা, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করা মানে কি, স্থির রাখা না। আপনি কোন একটা কিছুর অবস্থান পরিবর্তন করেন নাই, তার মানে কি, তার আপনি স্থির রাখছেন না। স্থির রাখা, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। তাহলে আমি যদি স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করি, তাহলে এটা পিওর বাংলা কি, কোনো কিছুর অবস্থান পরিবর্তন না করা মানে কি, তাহলে স্থির রাখা। স্থির রাখার ইংলিশ কি, ফিক্সড রাখা। স্থির রাখার ইংলিশ কি, ফিক্সড রাখা। ফিক্সড করে দিছি। আচ্ছা, তাইলে আপনারা যদি পরীক্ষায় কখনো বলে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করি নাই বা ব্যঞ্জনবর্ণের অবস্থান পরিবর্তন করি নাই, তখন আমরা প্রথম কাজ, যেহেতু প্রশ্ন বলছে স্বরবর্ণ, ফার্স্ট আমি স্বরবর্ণগুলো ফাইন্ড আউট করলাম। এইবার বলছে আমি স্বরবর্ণগুলো স্থির রাখবো, মানে ফিক্সড রাখবো। তাইলে যদি এই ধরনের কোশ্চেন দেয়, স্বরবর্ণরে যদি আপনাকে বলে অবস্থান পরিবর্তন করে নাই, তাহলে যার অবস্থান পরিবর্তন করে নাই তারে আমি স্থির রাখছি, যার অবস্থান পরিবর্তন করে নাই তারে কি আমি স্থির রাখছি। তাহলে প্রথম কাজ, যারা আপনি স্থির রাখতে বলছে তারা স্থির রাখেন। স্থির রাখা মানে কি, বাদ দিবেন। সোজা বাংলা, স্থির রাখলে মানে কি, বাদ দেব, বাদ দেব। স্থির রাখা বললে কি করব, বাদ দেব, মানে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, এই কথা বলা মানে কি, স্থির রাখা। দ্যাট মিনস কি,
তখন আমি কি করবো, বাদ দেবো। তাহলে আমি এগুলো যদি বাদ দেই, তাহলে বাদ দিলে থাকে কি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে 6টা ব্যঞ্জন বর্ণ তো থাকে। এই 6টা ব্যঞ্জন বর্ণ থাকে, দেখেন সবাই, পি আর এন টি টি এন। আমি স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন করি নাই, দ্যাট মিন্স কি স্থির রাখি। তাহলে এটা আমি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলে এখন বাকি যা থাকে এগুলো কি ব্যঞ্জন বর্ণ না? তাহলে বাকি থাকে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টারে নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়, 6 ফ্যাক্টরিয়াল। এই 6টারে নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়, 6 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা কি করলাম, যদি যেটার অবস্থান পরিবর্তন না করে বলবে তারে বাদ দিয়ে সাজাবো, তার বাদ দিয়ে দেন, বাদ দিছি। বাদ দিয়ে দিলে বাকি যা থাকে, এই জায়গায় কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টারে নিজেদের ভিতর কতভাবে সাজানো যায়, 6 ফ্যাক্টরিয়াল ভাবে সাজালাম, 6 ফ্যাক্টরিয়াল ভাবে। আচ্ছা, এইবার আসেন এই জায়গায় কোনো কিছু কি ডাবল আছে? হ্যাঁ ডাবল আছে। কি বা একাধিকবার আছে কিনা? টি আছে 2বার। তাহলে কোনো কিছু যদি একাধিকবার থাকে আমি কি তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করব। কোনো কিছু যদি একাধিকবার থাকে তাহলে আমরা কি শিখছি, তারে তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করব। তাহলে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, তাহলে এখন এটারে ক্যালকুলেট করি। 6 ফ্যাক্টরিয়াল মানে কি 1 × 2 × 3 × 4 × 5 × 6 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল মানে কি 1 × 2। তাহলে 2 কাটা যায়, তাহলে 3 4 12, 12 সাথে 5 গুণ করলে হচ্ছে 60, 360। এই পর্যন্ত কি সবাই আমার কথা বুঝছেন? তাহলে যদি স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে পারমিউটেশন শব্দটিকে কতভাবে সাজানো যাবে বলে, কতভাবে সাজানো যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 360। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে যার অবস্থান পরিবর্তন করবে না বলবে, এটা স্বরবর্ণ বলুক বা ব্যঞ্জন বর্ণ বলুক, যার অবস্থান পরিবর্তন করবে না, মাইন্ডেড, যার অবস্থান পরিবর্তন করবে না আপনি তারে বাদ দিবেন। বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে দিলে বাকি যা থাকবে তারে আপনি যতভাবে সাজাইতে পারেন সেটা হচ্ছে আপনার অ্যান্সার। এই পর্যন্ত অ্যান্সার হয়েছে, কিন্তু এই অঙ্কটার পাশে লেখেন বি কেয়ারফুল। প্রশ্ন হচ্ছে কেন আমি বি কেয়ারফুল লিখবো। এবার একটু প্রশ্নটা আমরা পড়ি। বলছে কি দেখেন, পারমিউটেশন শব্দটির বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে কত রকমে সাজানো যাবে যদি বলতো, তাহলে অ্যান্সার হবে 360। কিন্তু আপনার বলছে কত রকমে পুনরায় সাজানো যাবে, পুনরায় সাজানো যাবে। যখনই পুনরায় সাজানো যাবে, অথবা যদি বলা হয় পুনর্বিন্যাস, পুনরায় সাজানো যাবে, অথবা পূর্ণবিন্যাস, বানানটা কি, পূর্ণবিন্যাস, কতভাবে সাজানো যাবে এটা যদি বলতো তাহলে অ্যান্সার 360। কিন্তু যদি বলা হয় পুনরায় সাজানো যাবে বা পূর্ণবিন্যাস, পূর্ণবিন্যাস বলা হয়, তখন আপনি যে রেজাল্টটা পাবেন সেখান থেকে 1 বিয়োগ করে দিতে হবে, তখন অ্যান্সার হবে 360। তাহলে আমরা কি কথা সবাই বুঝাইতে পারছি? যদি আপনারা শুধু সাজানো যাবে বলতো তাহলে আমি যা বাইরে করছি সেটাই আমার অ্যান্সার। এটার পাশে বি কেয়ারফুল লেখেন, এটার পাশে বি কেয়ারফুল লেখেন। কতভাবে সাজানো যাবে যদি বলতো তাহলে অ্যান্সার হচ্ছে আমার 360। কিন্তু যদি বলা হয় কতভাবে পুনরায় সাজানো যাবে অথবা যদি পুনর্বিন্যাস করা যাবে, এই কথাটা যে কোনো একটা কথা যদি উল্লেখ থাকে, পুনরায় সাজানো যাবে অথবা পূর্ণবিন্যাস করা যাবে, তখন আপনাকে যেই রেজাল্টটা বের করছেন সেখান থেকে 1 বিয়োগ করতে হবে। এটা বি কেয়ারফুল। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে লেখেন সবাই টাইপ 4 ডান, টাইপ 4 ডান। সবাই বুঝাইতে পারলে একটু লেখেন টাইপ 4 ডান। টাইপ 5 হচ্ছে পিলির আলোচনা, এবং আমি এগুলো টাইপ 4 5 অলরেডি আপনাদের পড়াইছি। মানে এই যে এই আপনার ম্যাথমেটিক্স শব্দ অক্ষরগুলো কতভাবে বিন্যাস করা যায় নির্ণয় করুন, এগুলো তো আমি একটু পড়াইছি। আর 2 নম্বর অঙ্কটা হচ্ছে প্রিলিতে আসছিল, এগুলো আমরা প্রিলিতে শিখছি। সবাই হচ্ছে টাইপ 5টা নিজের একটু পড়ে নেবেন। টাইপ 6 আমি প্রিলিতে পড়াইছি, টাইপ 6 দরকার নাই, টাইপ 6 আমি নিজেই বুঝিয়ে দেবো। তাহলে আপনাদের জন্য সামারি হচ্ছে টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত সবগুলো টাইপ খুব ভালো মতো শেষ করবেন। আমরা পূজার পর বিন্যাসের বাকি অংশটা শেষ করব। আর আপনাদের একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, আমার ল্যাপটপটার সমস্যার কারণে আমি পরীক্ষাটা নিতে পারি নাই। সেটা হচ্ছে পাটিগণিত। পাটিগণিতের পরীক্ষাটা হবে, আপনাদের তো 7 তারিখ পর্যন্ত বন্ধ, আপনাদের পাটিগণিতের পরীক্ষা হবে 8ই অক্টোবর। আমি পাটিগণিতের সিলেবাসটা লিখে দিচ্ছি, 8 অক্টোবর। এখন তো অক্টোবর মাস না, 8 অক্টোবর হচ্ছে আপনাদের পাটিগণিত পরীক্ষা হবে। পাটিগণিতের সিলেবাসটা আমি লিখে দিচ্ছি। আট তারিখ পরীক্ষা হবে। সিলেবাসটা হচ্ছে ঐকিক নিয়ম, ঐকিক নিয়মের হচ্ছে সময় ও কাজ, ঐকিক নিয়ম, তারপর হচ্ছে সরল ও যৌগিক মুনাফা, তারপর হচ্ছে লাভ ক্ষতি,
তারপর হচ্ছে শতকরা। আপনাদের 8ই অক্টোবর এই 4টা চ্যাপ্টারের উপর পরীক্ষাটা হবে। আমার ল্যাপটপটা নষ্ট হওয়ার কারণে পরীক্ষাটা নিতে পারি নাই। আর সবাই হচ্ছে সমাবেশ আপনাদের অলরেডি পড়ানো হয়ে গেছে, বিন্যাস আর একটা ক্লাস হলে হয়ে যাবে। আর আমরা বিন্যাস সমাবেশের উপর আরো একটা অথবা দুইটা এক্সেপশনাল ক্লাস নেবো, একটা নিতে লাগতে পারে, দুইটাও লাগতে পারে, সেটা আমাদের সিলেবাস শেষের দিকে এসে আমরা নেবো। আর এরপর আমরা পড়বো সেট 13, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এবং এর মধ্যে আমি মাঝখানে আমি উপপাদ্যটাও পড়ে দেবো। সবাই কি বুঝছেন? সবাই একটু ফিডব্যাক দেন, আজকের ক্লাসটা কি ডান হয়েছে নাকি, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি, একটু ফিডব্যাক দেন তো। তাহলে সবাই ভালো থাকবেন, যেতটুকু পড়ানো হয়েছে এতটুকু সবাই একটু করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সম্ভাব্যতার কিছু অঙ্ক ছিল, ওইটা আমি বিন্যাস সমাবেশে আমি বলছি তো, একটা অংশ আপনাদের বাকি আছে, ওই অংশের সাথে ইনশাল্লাহ পড়ানো হবে। ওইটা ওই এক্সেপশনাল পার্টের ভিতরেই পড়বে, এটা আমার মনে আছে। এটা আমরা ইনশাল্লাহ সিলেবাসটা প্রায় তোমাদের শেষ, আর একটু শেষ করি, দেখি এর ভিতরে সার্কুলারটা কবে কি আসে, তার আলোকে আমরা এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।